ওয়াশরুমের দরজা খোলার শব্দে পরি পেছন ঘুরে নিল। চোখের পানিটুকু আড়াল করার বৃথা চেষ্টা চালাতে লাগলো। নীল পরীকে দেখে বুঝে গেল পরী কেঁদেছে, কিন্তু নীল কিছু বলল না। মৃদু হেসে শার্টের হাতা ফোল্ড করতে করতে বলল, পরী, আমাকে আজ তুমি খাবার সার্ভ করবে? তোমার হাতে রান্না, উফ, ভাবতেই কেমন অনুভূতি হচ্ছে। নীলের কথাতে পরী খানিকটা চমকালো। নীল কি করে জানলো পরী আজকে রান্না করেছে? নিজের কৌতূহল দমিয়ে রেখে পরী মৃদু স্বরে বলল, আপনি আসুন, আমি খাবার রেডি করছি। পরী যেতেই নীল মলিন হাসল। কেন জানি নীলের মনের ভেতর খুব বেশি কষ্ট হচ্ছে। নীল নিজেকে সামলে নিয়ে নিচে চলে গেল। ডাইনিংয়ে সবাইকে দেখে নীল হাসল। রোজিনা বেগম সবাইকে খাবার সার্ভ করছেন। নীল ডাইনিংয়ে 1 মিনিট বসে রইলেন, তারপর উঠে দাঁড়িয়ে বলল, পরী, আমার না একটু কাজ আছে, প্লিজ তুমি আমার খাবারটা রুমে নিয়ে আসবে? পরী মাথা ঝাঁকিয়ে সম্মতি জানালো। নীল মুচকি হেসে চলে গেল। ডাইনিংয়ে সবাই মিটিমিটি হাসছে। পরী সবার দিকে তাকিয়ে হাসির কারণ বিশ্লেষণ করতে লাগলো, কিন্তু কোনো কারণই খুঁজে পেল না। শেষে খাবার নিয়ে উপরে উঠে গেল। অনিক খাচ্ছে আর হাফসা আর চোখে অনিককে দেখছে। হাফসার ইচ্ছে করছে অনিকের মাথাটা ফাটিয়ে দিতে। কাল রাতে কি ভয়টাই দেখিয়েছে। পুরো রাত হাফসা নির্ঘুম কাটিয়েছে শুধুমাত্র অনিকের জন্য। অনিক সামনে তাকাতে হাফসার সাথে চোখাচোখি হয়ে যায়। হাফসা অনিকের দিকে রাগী দৃষ্টি নিক্ষেপ করে তাকাতেই অনিক ভুরু নাচায়। হাফসা অনিককে ভেংসি কেটে খাবারে মনোযোগ দিল। হাফসা খাওয়া শেষ করে উপরে উঠে যায়। হাফসা নিজের রুমের দিকে পা বাড়াতেই অনিক হাফসাকে হ্যাঁচকা টান মেরে নিজের কাছে নিয়ে আসে। হাফসা চোখ রাঙিয়ে বলল, কি হচ্ছে কি? ভাইয়ের বন্ধু এতটা অসভ্য হয়? অনিক বাঁকা হেসে বলল, কি হচ্ছে মানে কি? কাল তো তুমি আমাকে জড়িয়ে ধরেছিলে, আর আমি ধরলেই দোষ? দিস ইজ নট ফেয়ার হাফসা। কাল রাতে দ্য রং হাউস মুভি দেখে সবাই এক প্রকার জমে গেছে, আর থিয়েটার রুমটা এমন করে সাজানো যার ফলে মনে হয় মুভির সমস্ত ঘটনা নিজের সাথেই হচ্ছে। মুভি শেষ হলে যে যার রুমের দিকে পা বাড়ায়। হাফসার বুক ধুকপুক করছে, ভয়ে হাত পা কাঁপছে, মনে হচ্ছে এখনই জ্ঞান শূন্য হয়ে পড়বে। হাফসা করিডোর দিয়ে নিজের রুমের দিকে পা বাড়াতেই কেউ একজন হ্যাঁচকা টান মেরে গেস্ট রুমে নিয়ে আসে। হাফসা ভর্ত কণ্ঠে বলে, কে কে এখানে? কিন্তু হাফসার ডাকে কারো সাড়া পাওয়া গেল না। হাফসা শুকনো ঢোক গিলে ড্রিম লাইটের মৃদু আলোতে চোখ ঘুরিয়ে পুরো রুম দেখে নিল, কিন্তু কাউকে দেখতে পেল না। হাফসা বুকে ফু দিয়ে রুম থেকে বের হতে গেলেই দরজাটা লক হয়ে যায়। হাফসার আত্মা পানিশূন্য হয়ে পড়ে। বরাবরই হাফসা বেশ ইন্টারেস্ট নিয়ে হরর মুভি দেখে, কিন্তু শেষমেশ ভয়ে কাঁপাকাঁপি করে। কিন্তু আজ এই মুভি দেখার পর হাফসার ভয় যেন 4 গুণ বেড়ে গেছে। তার ওপর এমন উদ্ভট ঘটনা ঘটছে। ভূত নামক জিনিসে বিশ্বাস না করলেও প্রচুর ভয় পায় হাফসা। হাফসা কাঁপা কণ্ঠে বলে, দেখুন, কে এখানে? এইরকম ফাজলামি আমার একদম ভালো লাগে না। আমি জানি ভূত বলে কিছু নেই, সামনে আসুন, আর না হলে আমায় যেতে দিন। কিন্তু কারো কোনো সাড়া পাওয়া গেল না। হাফসার শরীর কাঁপছে। হাফসা কাঁপা কাঁপা হাত দিয়ে দরজায় ধাক্কা মারতে থাকে, কিন্তু এতেও কোনো বিশেষ লাভ হলো না। হাফসা পেছন ঘুরে তাকাতে একটা বিবর্ণ ভয়ঙ্কর ছবি ভেসে উঠল, যা দেখে হাফসা চিৎকার করে দিল, কিন্তু সাউন্ড প্রুফ রুম হওয়ার কারণে কেউ কিছু শুনতে পেল না। হাফসা বেশ ভয় পেয়ে গেল। ভয়ের চোখ দিয়ে পানিও পড়ছে না। হঠাৎই লাইট অন হয়ে গেল। সামনে অনিককে দাঁড়িয়ে থাকতে দেখে হাফসার বুকে প্রাণ এলো। হাফসা এতটাই ভয় পেয়ে গিয়েছিল যে কি হয়েছে কি বোঝার আগেই অনিককে জড়িয়ে ধরে। হাফসার আচমকা জড়িয়ে ধরাতে অনিক থতমত খেয়ে গেল, কারণ সে এটা আশা করেনি। হাফসা কাঁপছিল। অনিক হাফসাকে মৃদু কণ্ঠে বলল, কাম ডাউন হাফসা। কিছুক্ষণ পর হাফসা শান্ত হলো, আর যখন বুঝতে পারল অনিককে জড়িয়ে ধরেছে, তখন অনিককে ছেড়ে দূরে চলে গেল। হাফসা নিজের আচরণে বেশ লজ্জা পেল। মনে মনে স্থির করলো অনিককে সরি বলবে, কিন্তু হঠাৎই মাথায় আসলো অনিক এখানে কি করে আসলো। হাফসা সব কিছু মিলিয়ে বুঝে গেল এই সমস্তটাই অনিকের কাজ। হাফসা রাগী চোখ দিয়ে অনিকের দিকে দৃষ্টি নিক্ষেপ করলো। অনিক মুখ চেপে হাসছিল। হাফসা আর কিছু বলতে পারলো না, কিছু বলার ইচ্ছেটাই মরে গেছে। রাগে কটমট করতে করতে রুম থেকে বের হয়ে গেল। তবুও ওই সেই বিকৃত দৃশ্য হাফসার চোখের সামনে ভেসে উঠছিল,
যার কারণে সারা রাত হাফসা চোখের পাতা এক করতে পারেনি। অনিকের 14 গোষ্ঠী উদ্ধার করতে করতে রাত কাটিয়ে দিয়েছে। সকালবেলা অনিকের এই শান্ত দৃষ্টি আর বিহেভ হাফসা নিতে পারছিল না। ওর মনে হচ্ছিল অনিকের মাথাটাই ফাটিয়ে দিতে। কি ফাজিল ছেলে। পরি নীলের রুমের কাছে দাঁড়িয়ে আছে, রুম লক করা, হাতে খাবার থাকায় নকও করতে পারছে না। উপায়ন্তর না পেয়ে নীলকে ডাকতে লাগলো, কিন্তু নীল দরজা খুলছে না। পরি আবার ডাকলো, কিন্তু নীল সাড়া দিল না। পরি বিরক্ত হয়ে বলল, নীল ভাইয়া শুনছেন না নাকি? ভাইয়া বলার পর পরি নিজের জিহ্বাতে কামড় দিল। ইস, ছোটবেলা থেকে ভাইয়া বলে ঢং করেছে, তাই খানিকটা অভ্যাস এখনও আছে। নীল এবার দরজা খুলে দিল। ওকে দেখে পরি মেয়েকে হাসি দিল। নীল ভুরু কুঁচকে বলল, আমি তোমার কোন কালের ভাই? পরি আমতা আমতা করে বলল, আসলে আপনি দরজা খুলছিলেন না, তাই আপনার নাম নিতে মুখ ফসকে ভাইয়া চলে এসেছে। জবাবে খুশি হলো না নীল, চোখ ছোট ছোট করে তাকে বলল, তার জন্য ভাইয়া ডেকে হার্ট ব্রেক করে দিবে? একবার তো অন্য কিছুও ডাকতে পারো। পরি মুখ কুঁচকে বলল, আর কি ডাকবো? নীল মুখ গোমরা করে বলল, মেয়েটা এমন কেন? এটা কেমন কথা পড়ি? মানুষের বিহেভকে কত কিছু বলে ডাকে, আর তুমি হাজব্যান্ডকে কি নামে ডাকবে সেটা জানো না? ওকে, তোমায় আমি প্রেম শিখিয়ে দেব। এখন তাড়াতাড়ি আসো, খিদে পেয়েছে। পরি রুমে ঢুকে সাইড টেবিলে খাবারটা রেখে দাঁড়িয়ে রইল। নীল বেডে আধা শোয়া হয়ে ফোন স্ক্রল করতে করতে বলল, দরজাটা লক করে দাও। পরি চোখ বড় করে বলল, কেন? নীল বিরক্তি মাখা স্বর নিয়ে বলল, তোমার কি মনে হয় এই সকালবেলা আমি কিছু করব? এমন বাচ্চাদের মতো কথা বলো কেন? এই মুহূর্তে হাজারটা ইচ্ছে থাকলেও আমি কিছু করছি না ম্যাডাম। আপনি নিশ্চিন্তে আপনার হাজব্যান্ডের পাশে বসতে পারেন, উনি কোনো ভুল কাজ করবেন না। পরি নীলের কথাতে বোকা হয়ে গেল। কতটা সহজ করে বলে ফেলল কথাগুলো, সেই সাথে সামান্য একটা কথাকে কি থেকে কি বানিয়ে দিল। কি আজব ছেলেটা। পরি মাথা নিচু করে দরজা লক করে দিল। নীল পরীকে আর চোখে দেখছে আর মুখ চেপে হাসছে। মেয়েটি যেন মুখ তুলতেই পারছে না। নীল ফোন স্ক্রল করা বন্ধ করে ফোনটা বেডের পাশে রাখল, তারপর বেডে উপর হয়ে শুয়ে পড়ল। পরি নীলের মতিগতি কিছু বুঝতে পারছে না। নীল হাত বাড়িয়ে ডাকল, পরি, হাতটা প্রচণ্ড ব্যথা, তুমি কি আমার হাতটা টিপে দিতে পারো? পরি সামান্য আর্তনাদের স্বরে বলল, হাতে ব্যথা কেন? কি করে হলো এমন? খুব বেশি ব্যথা করছে? ইস, কখন হলো এটা? ব্যথা করছে খুব? পরীকে এমন ব্যস্ত হতে দেখে নীল নিঃশব্দে হাসল। মেয়েটার বেকুলতায় বুঝিয়ে দিচ্ছে নীলকে কতটা ভালোবাসে। নীলকে কিছু বলতে না দিয়েই পরি নীলের পাশে বসে পড়ল। নীলের হাত নাড়িয়ে দেখতে লাগলো হাতে কি কোনোভাবে মচকে গেছে কিনা। নীল আর চোখে পরির চোখ দেখতে লাগলো। পরির চোখ বলে দিচ্ছে নীলের জন্য কতটা ব্যথিত হচ্ছে তার হৃদয়। নীল মুচকি হেসে বলল, শার্টের উপর দিয়ে হাত কিভাবে টিপে দেবে? আমি শার্টটা খুলে নেই। নীলের কথাতে পরি খানিকটা থতমত খেয়ে গেল, কিন্তু কিছু বলল না। নীল শার্টটা খুলে নিল। শার্টের নিচে পাতলা গেঞ্জি পরা ছিল, কিন্তু তবুও পরি চোখ বন্ধ করে নিল। পরির এমন আচরণে নীল ভ্যাবাচাকা খেল। তার জানা ছিল না হাজব্যান্ডের শরীরের দিকে যেন না তাকাতে হয়, তার জন্য কোনো স্ত্রী চোখ বন্ধ করে রাখতে পারে। আল্লাহ, এই মেয়েটা তো এখানে শেষ। পরবর্তীতে যে এর কি হবে? পরি চোখ বন্ধ করে নীলের হাত অতি যত্নে টিপ দিতে লাগলো। আর নীল পরির চোখ বন্ধ করা মুখের দিকে তাকিয়ে খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে লাগলো। মেয়েটা যতটা না সুন্দরী, তার থেকে হাজার গুণও বেশি মায়াবী। এই মায়াবিনীর মায়া যে অতি ভয়ঙ্কর। নীল এই মায়াবিনীর জালে আটকে গেছে। কি স্নিগ্ধ মেয়েটা! 7-7টা বছর ধরে মেয়েটা নীলের হৃদয়ের ওপর আধিপত্য বিস্তার করে বসেছে। কোনো মুহূর্তেও নীল পরীকে ভুলতে পারেনি। কখনো মাথায় আসেনি এই মেয়েটাকে ভুলে যাওয়ার কথা। এই পিচ্ছি মেয়েটা যে কি করে সেই নীলকেই ভালোবেসে বিলীন হয়ে গেল, নীল ভেবে পায় না। হয়তো মহান আল্লাহ রব্বুল আলামিন নীল আর পরীর জুটি একইভাবে বেঁধে রেখেছেন। সৃষ্টিকর্তার কাছে শুকরিয়া তার জীবনে পরীর মতো কাউকে পাঠানোর জন্য। নীল পরীর কাঁপা কাঁপা চোখের পাপড়িগুলো খুঁটিয়ে দেখছে। ইচ্ছে করছে পরীর চোখের পাপড়িতে উষ্ণ ঠোঁটের স্পর্শ দিয়ে দিতে। নীলের এই অবাধ্য ইচ্ছেটাকে দমে রাখতে পারল না। হঠাৎ করেই নীলের উষ্ণ ঠোঁট পরীর চোখের পাপড়িকে ছুঁয়ে দিল। নীলের উষ্ণ ঠোঁটের স্পর্শ পেয়ে পরী চোখ মেলে তাকালো। পরীকে কিছু বলার সুযোগ না দিয়ে নীল হ্যাঁচকা টানে মেয়েটিকে বুকে ফেলে দিল। পরী শুকনো ঢোক গিলে উঠে দাঁড়াতে নিলে
নীল পরীকে এক হাতে জড়িয়ে নেয়। নীলের হাত কোমর জড়িয়ে খানিকটা পেটের কাছে লাগতেই পরী কেঁপে ওঠে। পরী ধীর কণ্ঠে বলে, ছাড়ুন প্লিজ। নীলের সহজ জবাব, কেন ছাড়ব? আমি কি তোমাকে ধরেছি? পরী অবাক চোখে তাকিয়ে বলল, তাহলে? আমি আমার বউকে ধরেছি, তাতে তোমার কি? পরী নীলের হাত ছাড়ানোর ব্যর্থ প্রচেষ্টা করতে লাগলো। পরী ছোটাছুটিতে নীল পরীকে বেডের ওপর শুয়ে দিয়ে পরীর দুহাত চেপে ধরে পরীর উপর ঝুঁকে নিল। পরীর শরীর কেঁপে উঠছে। নীল খানিকটা কাছে গিয়ে পরীর মুখে ফু দিয়ে দিল। পরী চোখ বন্ধ করে নিলে নীল পরীর গালেতে চুমু দিয়ে দেয়। পরীর শরীর অদ্ভুতভাবে কেঁপে ওঠে। বুকের ভেতর ধিম ধিম আওয়াজ হয়। পরী চোখ মেলে বলে, প্লিজ। নীল মৃদু হেসে বলল, আমি তো পারছি না পরী, তোমাকে নিজের মধ্যে মিশিয়ে নিতে ইচ্ছে করছে। অবাধ্য সব ইচ্ছে জাগছে, বুকের ভেতর দহন চলছে। তুমি জানো আমি তোমাকে কত মিস করেছি। সব ছেলেরাই চায় তার প্রিয় মানুষটিকে একটু ভালোবাসা দিতে, কিন্তু আমি নিজেকে কন্ট্রোল করেছি। আমি কখনো অন্য কিছু ভাবিনি, শুধু তোমার ভালোবাসায় বিলীন হয়েছি। তুমি যেন ভুল না করে বসো তার জন্য দূরে থেকেছি। পরী, এই পরী, আমি কি তোমায় খুব বেশি কষ্ট দিয়েছি? আচ্ছা, আমি আমার ভালোবাসা দিয়ে কি সেই কষ্টটা লাঘব করতে পারবো না? তোমায় সুখে রাখতে পারবো না? আমি এত তুচ্ছ কেন পরী? এক নিমিষে কেন পারছি না তোমাকে তোমার সব কষ্ট দূর করে দিতে? আমি কি ব্যর্থ প্রেমিক? আমি হতে চাই না ব্যর্থ প্রেমিক। আমি আমার ছোট্ট পৃথিবীতে তোমায় নিয়ে থাকতে চাই পরী। এই পৃথিবীর সমস্ত সুখ আমি উজাড় করে দেব। আমি কি পারবো না? বলো, বলো প্লিজ। কথাগুলো বলার সময় নীলের গলা ধরে আসছিল। যদি পরীর পরিবারকে মানাতে অক্ষম হয় নীল, তাহলে পরী তার কাছে থাকতে পারবে না। নীল কি করবে তখন? কাল রাতে সমস্ত ঘটনা নীল সচক্ষে দেখেছে। সে পরীর রুমে আগে থেকেই ছোট একটা ক্যামেরা লাগিয়ে দিয়েছিল। পরী অস্বাভাবিক অবস্থাতে আছে, যদি উল্টোপাল্টা কিছু করে ফেলে, তাই এই ব্যবস্থা। কাল রাতে যখন ফুটেজ অন করে তখন পরীর কান্না আর্তনাদ সমস্তটা দেখে নেয় নীল। নীলের বুকে খুব কষ্ট হচ্ছিল, ইচ্ছে করছিল পরীর কাছে ছুটে যেতে, কিন্তু মানুষকে কান্না করারও সুযোগ দেওয়া উচিত, তাই আর যায়নি। নীল খুব মনোযোগ দিয়ে পরীকে দেখে নিয়েছিল। পরীর প্রতিটা কথা বুকে বারবার বাজছিল তার। পরী কখনোই পরিবারকে ছাড়া থাকতে পারবে না। ছোট থেকেই পরিবারকে খুব ভালোবাসে মেয়েটা, কিন্তু পরিস্থিতির শিকার সে। গত রাতে নীলও পরীর মতো সারা রাত ঘুমোয়নি, জেগেছিল এক বুক ব্যথা নিয়ে। পরীর হেঁচকির শব্দে নীলের ধ্যান কাটল। পরী কাঁদছে। নীল পরীর গাল বেয়ে পড়া পানিটুকু ঠোঁট দিয়ে শুষে নিল। নীল মুচকি হেসে বলল, এই মেয়ে, কাঁদছ কেন? পরী হেঁচকিরত অবস্থাতেই বলল, আই অ্যাম সরি নীল, আই অ্যাম সরি। আমি হয়তো। পরীকে আর কিছু বলতে দিল না নীল, তার আগে পরীর ঠোঁটে ঠোঁট ছুঁয়ে দিল। খানিক বাদে পরীর কপালে চুমু খেয়ে বলল, একদম বাজে চিন্তা করবা না, সব কিছু ঠিক হয়ে যাবে। আর পরী, তুমি ভুলে যাচ্ছ কি করে? আমি যে তোমার স্বামী, আমরা আবদ্ধ আছি, আমাদের এই জোর ভাঙবে না। নীল মলিন হেসে উঠে বসল, তারপর পরীকে টেনে উঠিয়ে বুকের সাথে জড়িয়ে নিল। মেয়েটা এখন চুপ, তাই মাথায় চুমু দিয়ে বলল, আমাকে খাইয়ে দিবে? এ কথা শুনে মুচকি হেসে মাথা ঝাঁকালো মেয়েটি। মুখের সামনে খাবার তুলতেই নীল বলল, হুম, আগে তুমি আর আমি একসাথে খাবো। পরী মুচকি হাসলো আর নীল পরীকে খাইয়ে দিল। পরীর চোখের কোণ বেয়ে পানি গড়িয়ে পড়ছে। এত ভালোবাসা যদি হারিয়ে যায় তবে পৃথিবীর প্রতি সত্যি ঘৃণা হবে ওর। নীল দুহাতে চোখ মুছিয়ে দিয়ে বলল, আমারও তো খিদে পেয়েছে। এভাবে কাঁদলে আমি খাবো কখন? আমি কিন্তু রাগ করেছি তোমার সাথে। নীলের বাচ্চাদের মতো কথা বলাতে পরী ফিক করে হেসে উঠল। তারপর খাবার নিয়ে নীলকে খাইয়ে দিল। নীল মুচকি হেসে পরীর কানের কাছে মুখ নিয়ে বলল, বউ, আমার বউ। পরীর বুকে ঢোল বাজতে লাগলো। হার্টবিটগুলো কেমন থেমে থেমে যাচ্ছে। এদিকে ওর অবস্থা দেখে মুচকি হাসছে শ্যামরঙা সুদর্শন পুরুষটি। সুলতানা বেগম একটা 25 বছর বয়সী ছেলেকে জোরে থাপ্পড় লাগিয়ে দিলেন। 50,000 টাকা কি শখ করে দিয়েছেন? তবুও নীলের কোনো খোঁজ খবর এনে দিতে পারেনি। সোশ্যাল মিডিয়াতে নীল নাম দিয়ে খোঁজাখুঁজি করেও কিছু পায়নি, কারণ নীলের পুরো নাম তো রাফসান আহমেদ নীল, যা এরা কেউ জানে না। সোফাতে বসে বেশ আয়েসে আপেল কামড়াচ্ছে প্রান্ত। বিরক্ত সে পরীর জন্য, মাথা নষ্ট হয়ে যাচ্ছে তার।
এই মেয়েকে হাতের মুঠোয় আনার জন্য গত 2 দিন ধরে কোনো রকম মেয়ে বা মদ ছুঁতে পারেনি সে। আজ এসে কিছুতেই বাসায় বসে থাকবে না। সুলতানা বেগমের কোনো কথাই কানে নিবে না। সুলতানা বেগম পলাশের দিকে বজ্র কণ্ঠ ছুঁড়ে বললেন, তোকে কিসের জন্য টাকা দিই আমি? হ্যাঁ, কোনো কাজই তো করিস না। এই মুহূর্তে আমার চোখের সামনে থেকে দূর হয়ে যা। পলাশ মাথা নিচু করে সমস্তটা শুনে নিল, তারপর কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে স্থান ত্যাগ করল। সুলতানা বেগম টেবিলে থাকা কাঁচের গ্লাসটা ছুঁড়ে ফেলে দিলেন। গ্লাসটা মেঝেতে পড়ে গিয়ে টুকরো টুকরো হয়ে গেল। তারপর বললেন, উফ, এই নীল নামক অভিশাপ আমার সমস্ত পরিকল্পনাতে পানি ঢেলে দিয়েছে। প্রায় বিরক্তি ঠেলে সোফা থেকে উঠে গিয়ে বলল, হোয়াট রাবিশ আম্মু, আমি পরীর জন্য দিনকে দিন বসে থাকতে পারবো না। আমি আজ রাতেই যাব। আর তাছাড়া আমার বিজনেসের বিঘ্ন ঘটছে। গত 2 বছরে যা কামিয়েছি তা তো খরচই করে ফেলেছি। আমার আরও টাকা লাগবে। দ্রুত পরীকে খোঁজার ব্যবস্থা করো। আর পরীকেও আমার লাগবে অ্যাজ সুন অ্যাজ পসিবল। আর একবার পাই আমি, তারপর ওর কী অবস্থা করি দেখে নিও। আই নিড পরী। ছেলের কথাতে সুলতানা বেগমের ইচ্ছে করছে দুটো কষে চর বসিয়ে দিতে। উনি কি বসে আছেন নাকি? প্রান্ত আধা খাওয়া আপেলটা টেবিলে রেখে দিয়ে বাইরে চলে আসলো। গত কয়েকদিনের ঝামেলায় বিজনেসে বিঘ্ন ঘটেছে। আজকে রাতে ক্লাবে পার্টি আছে আর কালকে ডিলও আছে। এখন এই ঝামেলার মধ্যে থাকলে চলবে না। তাছাড়া 4 দিন যাবত প্রান্ত কোনো মেয়ের সাথে সময় কাটায়নি, শুধু হালকা মদ খেয়েছিল, যার কারণে ওর মস্তিষ্ক বিরক্ত হয়ে আছে। প্রান্ত কাউকে কল করে বলল, একটা মেয়েকে আজ রাতের জন্য রেডি কর। তারপরই পৈশাসিক হাসি দিল। প্রান্ত তাচ্ছিল্যের হাসি হাসল। নিষিদ্ধ গলিতে কয়েক হাজার টাকা ফেললে মেয়ের অভাব হয় না। আর পরীর জন্য তার কত সময় নষ্ট হচ্ছে। অবশ্য পরীকে বিয়ে করলে আখেরে লাভটাই তো তারই। তাই বলে প্রান্ত নম্রভদ্র নিষ্ঠাবান হতে পারবে না। সে নিজের মতো থাকবে আর পরীর উপর ছুরি ঘোরাবে। প্রান্ত 32টা দাঁত বের করে নরকে হাসি হাসতে লাগলো। আজকে নীল সেই সকাল থেকে একবারের জন্য রুম থেকে বের হয়নি। সারাক্ষণই কাজে মজে ছিল। পরিশেষ সকাল 8টার সময় নীলকে নাস্তা খাইয়ে গেছে। আর এখন অবধি নীল কিছু খায়নি এবং কি দুপুর 3টা বাজতে চলল। যতবারই সবাই খাবারের জন্য ডাকতে এসেছে নীল ততবারই ব্যস্ততা দেখিয়ে দিয়েছে। পরি কিছুক্ষণ পর পর লুকিয়ে উকি ঝুঁকি মেরে চলে যাচ্ছে। নীল 2বার ধরেও ফেলেছে। তখন পরি বলেছে, আসলে আপনি খাবেন কিনা তাই জিজ্ঞেস করতে এসেছি। প্রতি উত্তরে নীল শুধু হেসেছে। নীল খায়নি বলে পরিও খায়নি। পরি প্লেটে খাবার বেড়ে নিয়ে নীলের রুমে চলে আসলো। দরজা ঠেলে রুমে আসতেই পরি দেখল নীল রুমে নেই। ও ভোরও কুঁচকে ভাবতে লাগলো, এই অসময়ে মানুষটা গেল কোথায়। তারপরই বারান্দার দরজা খোলা দেখে মৃদু হাসলো। খাবার টেবিলে রেখে সেদিকে পা বাড়ালো। নীল রেলিংয়ে 2 হাত দিয়ে পেছন ফিরে বাইরের দিকে তাকিয়ে আছে। পরি হালকা কাশতেই নীল ঘুরে তাকালো। পরীকে দেখে স্নিগ্ধ হাসি দিল। নীলের দিকে পরি এক দৃষ্টিতে চেয়ে আছে। পরি বরাবরই নীলের মাঝে আটকে যায়। মেয়েটিকে স্তব্ধ হয়ে থাকতে দেখে নীল মৃদু হাসল। পরক্ষণেই দুষ্টুমি করার শখ হলো, তাই সে পরীকে চোখ মেরে দিল। নীল চোখ মারতেই পরি মাথা নিচু করে নিল। নীল বুঝি দেখে ফেলল পরি যে তার দিকে বেহায়ার মতো তাকিয়েছিল। ইস, কি লজ্জা! পরি মাথা নিচু করেই বলল, আপনার খাবার নিয়ে এসেছি, খেতে আসুন। এই কথা বলেই পরি এক মুহূর্ত দেরি করল না। বারান্দা থেকে রুমের দিকে পা বাড়ালো। পরির দিকে চেয়ে নীল হাসতে লাগলো। পরক্ষণে হাসিটা কোথাও বিলীন হয়ে গেল। মনের মাঝে একরাশ অশান্তি এসে গ্রাস করে নিল। হঠাৎ নীলের ফোন বেজে উঠল। নীল পকেট থেকে ফোন বের করে কথা বলে নিচ্ছে। নীলের মুখটা বেশ গম্ভীর দেখায়। এক দীর্ঘশ্বাস ফেলল। কয়েকদিনের মাঝেই সব কিছু বদলে যাবে। মনের ভেতর অজানা সব ভয় কাজ করছে। নীলের মন বেকুল হয়ে পড়ছে। কি হবে? আচ্ছা, সব কিছু ঠিক হয়ে যাবে কি? পরীর হাতে হাত রেখে কি সংসারটা করা হবে? নীল আর ভাবতে পারে না। পরীর ডাকে নীল ব্যস্ত পায়ে রুমে এলো। আজ 2 দিন হলো নীল আর অনিক বাসায় নেই। নীল হঠাৎই সেদিন সন্ধ্যাতে অনিককে নিয়ে বেরিয়েছে। বলেছে ফিরতে কয়েকদিন সময় লাগবে। নীলের কি এমন কাজ পড়েছে যার জন্য এত আর্জেন্ট যেতে হলো? মধ্যরাত থেকে পরীর মনটা কেমন কুগাইছে। কিছুতেই শান্তি মিলছে না। কেমন বাজে অনুভূতি হচ্ছে। হঠাৎই পরীর বেশ কান্না পাচ্ছে। নীল ঠিক আছে তো? পরী আশেপাশে নিজের ফোন খুঁজতে লাগলো। সেদিন যাওয়ার আগে নীল পরীকে ফোন কিনে দিয়েছিল, কিন্তু পরী ফোনটা খুঁজে পাচ্ছে না। পরীর নিজের ওপর বড্ড রাগ হচ্ছে।
কোথায় রেখেছে ফোনটা দৌড়ে বারান্দায় গেল। সেখানকার টেবিলে ফোনটা দেখতে পেয়ে পরি ঝাঁপিয়ে পড়ে ফোন নিল। পরির মনে হচ্ছে একটি সেকেন্ডও খুব গুরুত্বপূর্ণ। চোখ দিয়ে অঝরে বর্ষণ নামতে শুরু করেছে। হাত পা বেশ জোরে কাঁপছে। কাপা হাতে নীলকে কল করতে গিয়ে দুবার ফোন হাত থেকে পড়েও গেল। নীলের কিছু হয়নি তো? এই কথাটা শোনা অবধি পরি নিজেকে স্থির রাখতে পারছে না। পরি কাঁপা হাতে ফোনটা উঠিয়ে আবার কল লাগালো। বার কয়েকবার রিং হয়ে ফোনটা কেটে গেল, কিন্তু নীল ধরল না। নীল ঘুমাচ্ছে ভেবে পরি নিজেকে সান্ত্বনা দিতে লাগলো, কিন্তু নাসরবান্দা মন কিছুতেই মানছে না। নীলের কণ্ঠ না শোনা অবধি পরি নিজেকে স্থির রাখতে পারবে না। পরি আবার কল লাগালো, দুবার রিং হয়ে ফোনটা কেটে গেল। পরি আবার কল লাগালো, কিন্তু এবার ফোন সুইচ অফ বলছে। পরির শরীর যেন এবার দ্বিগুণ উত্তেজনা নিয়ে কাঁপতে লাগলো। পরি একাধারে কল দিতেই লাগলো, কিন্তু বারবার ফোন সুইচ অফ বলছে। পরির মনে সরু আশঙ্কাগুলো স্থূল রূপ ধারণ করছে। পরির ভেতরটা দুমড়ে মুচড়ে যাচ্ছে। ওর নীল ঠিক নেই, নাহলে ফোন ধরছে না কেন? পরির মাথা ঝিমঝিম করছে। সারা মাথা জুড়ে শুধু নীল, নীল আর নীল করছে। মস্তিষ্ক শুধু নীলকে নিয়েই ভাবছে। মনে হচ্ছে মস্তিষ্কে শুধু নীল নামটাই সেট করা আছে। পরির কান্নার বেগ বাড়তে লাগলো। সে নিজেকে স্থির রাখতে না পেরে মেঝেতে লুটিয়ে পড়ল। চোখ থেকে তুমুল বর্ষণ নেমে যাচ্ছে। মন অশান্ত হয়ে যাচ্ছে। নিজেকে শেষ করে দিতে ইচ্ছে করছে। কোনো মতে কান্না চেপে ওয়াশরুমে চলে গেল সে। উজু করে এসে তাহাজ্জুদের নামাজ পড়তে লাগলো। আল্লাহর কাছে নীলের সুস্থতা কামনা করছে পরি। চোখ দিয়ে বিরতিহীন অশ্রু ঝরছে। পরির অশান্ত মন নামাজে বসে খানিকটা স্বস্তি পেলেও পুরোপুরি শান্ত হতে পারল না। নামাজের রাকাত শেষ করছে আর নীলকে অনবরত কল দিয়ে যাচ্ছে, কিন্তু নীলের ফোন সুইচ অফ। নামাজ পড়তে পড়তে ফজরের আজান পড়ে গেল। পরি ফজরের নামাজ শেষ করে উঠে বসল। চোখের নোনা পানি মুখে শুকিয়ে গিয়ে খানিকটা আঠালো রূপ ধারণ করেছে। তার এতে কোনো ধ্যান নেই। সে তো শুধু নীলের সুস্থতা কামনা করে যাচ্ছে। মাথার ঘুমটা ফেলে অগোছালো পায়ে করিডোর দিয়ে বাসার সামনের দিকে খোলা বিশাল বারান্দায় গেল। হালকা শীত পড়েছে, কিন্তু পরির গায়ে কোনো শীতবস্ত্র নেই। ভোরের মৃদু আলো ফুটতেই খানিকটা বাতাস অনুভব হলো। পরির খোলা হাফ সিল্কি ভাঙা চুলগুলো বাতাসের সাথে তাল মিলিয়ে উড়ে যাচ্ছে। চোখ জোড়া বাসার মেন গেটে চেয়ে আছে। পরির মনের কোণে যেন কোনো ইচ্ছে নেই, শুধু নীলের সুস্থতা ছাড়া। হঠাৎ পরির চোখ অশান্ত হয়ে গেল। মেন গেট দিয়ে নীলের গাড়ি ঢুকতে দেখতে পেয়েছে। ছুটে চলে গেল বাসার মেইন ডোরে, কিন্তু পরির কাছে এইটুকু পথ যেন মনে হচ্ছে 1000 মাইল। পরির পা যেন চলতে চাইছে না। পরি কোনো মতে নিচে আসলো। মেইন ডোরে এসে পা আটকে গেল। শরীর অস্বাভাবিকভাবে কাঁপছে। মুখ থেকে রও কাটছে না। পরির সব কিছুকে স্বপ্ন মনে হচ্ছে। হুট করে বুকে চিনচিন ব্যথা হচ্ছে। ঠোঁট জোড়া কাঁপছে। চোখ দিয়ে পানি নামছে। পরি কাঁপা ঠোঁট দিয়ে অস্ফুট স্বরে উচ্চারণ করলো, নীল। ঠিক তারপরেই জ্ঞান শূন্য হয়ে পড়ল। মুখে পানির ঝাপটা পড়তেই পরির জ্ঞান ফিরে এলো। চোখ তুলে তাকিয়ে নীলকে খুঁজতে লাগলো সে। নীল পরির মাথার কাছে বসে আছে, কিন্তু পরি পাগলের মতো আশেপাশে খুঁজে চলেছে। পরিকে ডেসপারেট হয়ে যেতে দেখে নীল এক হাতে পরিকে পেছন থেকে শক্ত করে জড়িয়ে ধরে, কিন্তু পরি শান্ত হচ্ছে না। সে তখনও নীলকে খুঁজে চলছে। অবস্থা খারাপ দেখে পরির মুখ এক হাতে চেপে ধরে ধমকের সুরে নীল বলল, শান্ত হও, এমন করছো কেন? আমার দিকে তাকাও। নীলের কণ্ঠ শুনে পরি পেছন ঘুরে তাকালো। নীলকে দেখে চোখ দিয়ে অনর্গল পানি ঝরতে শুরু করেছে। কতটা প্রশান্তি হচ্ছে মনে তা বলে বোঝানো সম্ভব নয়। পরি কাঁদো কাঁদো কণ্ঠে উচ্চারণ করলো, নীল। নীল মুচকি হেসে বুঝালো, আমি তোমার নীল। পরি নীলের হাতের দিকে তাকিয়ে ব্যস্ত হয়ে পড়ল। নীলের ডান হাতে বড় ব্যান্ডেজ করা। পরি নীলের হাত ধরে হেঁচকি টেনে কাঁদতে লাগলো। নীল পরির দিকে তাকিয়ে অবাক হয়ে যাচ্ছে। নীল জানতো এমনই কিছু হবে, কিন্তু পরি এতটা ডেসপারেট হবে তা বোঝেনি। তাহলে এভাবে বাসায় আসতো না। পরিকে শান্ত করার চেষ্টা করছে, কিন্তু নীলের কথা পরি মানতে নারাজ। সে বারবার এক বলে আওড়াচ্ছে, কিভাবে হলো, কতটা ব্যথা পেয়েছে, খুব কষ্ট হয়েছে কিনা। এবার আর নীল নিজের হাসি থামাতে পারল না। নীল ফিক করে হেসে দিল। পরি কি করছে পরির কোনো ধারণাই নেই। আশেপাশে সবাই আছে, পরি যেন তা ভুলেই গেছে। পরি নীলের দিকে কিছুক্ষণ তাকিয়ে নীলের হাসিকে পাত্তা দিল না। পরি আবার ব্যস্ত হয়ে পড়ল। পরির এমন কাণ্ডে সবাই মিটিমিটি হাসছে। কতটা ভালোবাসলে এমন পাগল হওয়া যায় তা বলা মুশকিল।
হানিফ আহমেদ নীলকে চোখ দিয়ে ইশারা করলেন পরীকে ঘরে নিয়ে যেতে। নীল মাথা ঝাঁকিয়ে পরীর দিকে এক পলক দেখে নিল। এত ভালোবাসে মেয়েটা। এই মেয়েটা যদি তার হাতে হাত রেখে সারা জীবন থাকে তাহলে তো নীল পরীকে পৃথিবীর সমস্ত সুখ এনে দিবে। মেয়েটাকে নীল যে খুব ভালোবাসে। নীল মলিন হেসে বলল, পরী রুমে চলো, তারপর তোমার সমস্ত প্রশ্নের উত্তর দেব। পরী এক মুহূর্ত সময় খরচ না করে উঠে দাঁড়ালো। নীলের ডান হাতে ব্যান্ডেজ, তাই বাঁ হাত দিয়ে পরীকে আঁকড়ে ধরলো। তারপর পরীকে নিয়ে নিজের রুমে চলে এলো। রুমে আসতেই পরী নীলের যত্ন শুরু করে দিয়েছে। পরী বলেছে, আগে আপনি ফ্রেশ হন, তারপর সমস্তটা শুনবো। নীলের ফ্রেশ হতে বেশ অসুবিধা হচ্ছিল। মানুষের ডান হাত অতীব গুরুত্বপূর্ণ। পরী নীলকে ধরে ওয়াশরুমে নিয়ে গেল। তারপর হাত মুখ ধুয়ে ভালো করে ফ্রেশ করিয়ে দিল। নীলকে বেডে আধা শোয়া করে ডান হাতটা বালিশের ওপর রাখলো। নীল পরীর কাণ্ডে মুচকে মুচকে হাসছে। পরীর কাজ শেষ হলে নীল বলল, এবার তো একটু স্বস্তির নিঃশ্বাস ফেলো। পরী কোনো ভনিতা না করে বলল, আমি আপনার জন্য স্যুপ আনতে যাচ্ছি। এইটুকু বলেই পরী রুম থেকে চলে গেল। নীলকে বিন্দুমাত্র কিছু বলার সুযোগও দিল না। নীল পরীর যাওয়ার দিকে অবাক দৃষ্টি নিক্ষেপ করে তাকিয়ে আছে। এই মেয়েটার মাঝে মুগ্ধ হতে হতে নীল পাগল হয়ে গেছে। পাগলের পর আর কি কোনো উপাধি আছে কিনা তা জানা নেই। নীল কি তবে পাগলের থেকেও পাগল হয়ে যাচ্ছে? কিছুক্ষণ পর পরী স্যুপ হাতে রুমে ঢুকলো। পরী রুমে এসে বলল, কোনো কথাই বলবেন না, আগে স্যুপটা শেষ করতে হবে। পরী এক চামচ স্যুপ তুলে নিল, হালকা করে ফু দিয়ে নীলের মুখের দিকে বাড়িয়ে দিল। নীল নিজেকে বাচ্চা বাচ্চা ভাবছে। ছোট বয়সে আম্মু যেমন করে এটা সেটা বলে খাইয়ে দিত, ঠিক তেমন করেই পরী নীলকে খাওয়াতে লাগলো। নীল মুচকি হেসে আসে খাবার খেয়ে নিল। খাবার শেষ হতেই পরী সিনেমার মতো করে ওড়না দিয়ে নীলের মুখ মুছিয়ে দিল। পরীর এমন কাণ্ডে হতবাক নীল। আসলে কেউ মানুক আর না মানুক, পরী আর নীলের জীবনটা খানিকটা ছায়াছবি হয়ে গেছে। নীলকে হাসতে দেখে পরীর বেশ অভিমান হলো। পরী অভিমানী কণ্ঠে বলল, দেখুন আপনি কিন্তু বেশি করছেন। আমি এখন এই কথাটুকু বলতেই নীল আহ করে উঠল। পরী লাফিয়ে উঠে নীলের হাত ধরল। সেই সময়ের মতো পাগলামি শুরু করেছে। নীল পরীর কানের কাছে মুখ নিয়ে বলল, বউ এত ভালোবাসো কেন আমায়? পরী প্রতি উত্তরে মুচকে হাসল। নীল পরীর এক হাত ধরে বলল, আমি মরে গেলে খুব কি কষ্ট পাবে তুমি? নীলের মুখে মরা কথা শুনতে পরীর চোখ দিয়ে বর্ষণ নেমে এলো। পরীর চোখের পানি নীলের বুকে তীরের মতো বিঁধতে লাগলো। পরীকে এভাবে কাঁদতে দেখে নীলের ইচ্ছে করছে নিজের গালে নিজেই দুটো চর বসিয়ে দিতে। মরার কথাটা না বললে কি হতো না? নীল পরীকে এক হাতে জড়িয়ে ধরে বলল, এই বোকা মেয়ে, এভাবে কাঁদছ কেন? আমি কোথাও যাব না। তোমাকে ছাড়া আমি কি ভালো থাকবো? মোটেও না। কাঁদে না পরী। পরীর কান্নার গতি কমার বদলে বেড়ে গেল। পরী নীলের শার্ট খামছে ধরেছে। মনে হচ্ছে একটু নড়চড় হলেই নীল পালিয়ে যাবে। নীল মলিন হেসে পরীর মাথায় চুমু দিয়ে দিল। 3 দিন আগের কথা। নীলের আর্জেন্ট কল আসায় নীলের মুখে বেশ খানিকটা প্রাপ্তির রেখা জেগে উঠল। হয়তো এমন কিছু যার জন্য নীল অধীর আগ্রহে অপেক্ষা করছিল। পরী নীলের দিকে তাকিয়ে ভাবছে, মানুষটা একটা ফোন কল এত খুশি কেন? নীল পরীর দিকে চোখ মেলে তাকিয়ে দীর্ঘ একটা শ্বাস নিল। মিষ্টি এসে বলল, পরী আমাকে একটা জায়গায় যেতে হবে, ফিরতে কয়েকদিন লাগতে পারে, আর নেটওয়ার্ক না থাকলে হয়তো ফোন দিতে পারবো না। তুমি চিন্তা করো না। নীলের যাওয়ার কথা শুনে পরীর চোখ বেয়ে আপনা আপনি স্রোত নেমে গেল। নীল স্তব্ধ হয়ে পরীর দিকে তাকিয়ে রইল। এ মেয়েটা কেন যে একটুতেই কেঁদে ফেলে? যদি ভাগ্যের নির্মম পরিহাসে তাদেরকে আলাদা হয়ে যেতে হয়, তখন পরী কী করে থাকবে? পরী যে শেষ হয়ে যাবে। পরী শেষ হয়ে যাওয়ার কথা ভাবতেই নীলের শরীর কাঁপুনি দিয়ে উঠল। এ কী ভাবল সে? পরী কেন শেষ হবে? না, এমনটা হতে পারে না। পরীর কিছু হলে নীল নামের এই মানুষটা নিজেকে শেষ করে দিবে। নীলের বুকের ভিতর অসহ্য যন্ত্রণা হতে লাগলো। মনটা পুড়ছে খুব, কিন্তু পরীর সামনে দুর্বল হওয়া যাবে না, কিছুতেই না। নীল কোনো মতেই নিজেকে সামলে নিল। তারপর মুচকি হেসে পরীকে জড়িয়ে বলল, এই বোকা মেয়ে, আমি তো কয়েকটা দিনের জন্য যাচ্ছি। এমন কাঁদলে আমি কি ঠিকঠাক করে যেতে পারবো? আল্লাহ না করুক যদি একটা কিছু হয়ে যায়। নীলের এই কথাটা শুনে পরী আরও বেশি উত্তেজিত হয়ে কেঁদে উঠল। প্রিয় মানুষটিকে দু হাতে আঁকড়ে ধরে অস্পষ্ট স্বরে বলল, আপনি এত বাজে কেন? কেন এইসব বাজে কথা বলেন? আমাকে কাঁদিয়ে মজা পান আপনি? পরীর কথা শুনে নীল মুচকি হাসল। মাথায় আলতো হাত বুলিয়ে দিতে দিতে বলল,
তাহলে তুমি কান্না করছো কেন? তুমি কাঁদলে বুঝি আমি মন দিয়ে কাজ করতে পারবো? আমার কষ্ট হবে না? নীলের কথাতে পরি চোখের পানি দুহাত দিয়ে মুছে নিল। তারপর মলিন হেসে বলল, আর কাঁদবো না আমি। আপনি আর ওইসব বাজে কথা বলবেন না। নীল মুচকি হেসে বলল, ওকে বিবিজান, বলবো না হ্যাপি? এবার নীল ফিক করে হেসে বলল, হ্যাপি। নীল মুচকি হেসে পরীর দিকে স্থির দৃষ্টি নিক্ষেপ করলো। নীলকে এভাবে এক ধ্যানে তাকিয়ে থাকতে দেখে পরী অপ্রস্তুত বোধ করছে, কাচুমুচু করছে, যা নীলের চোখ এড়াতে পারেনি। নীলের মাথায় দুষ্টু বুদ্ধি চাপল। নীল ঠোঁটের কোণে ডেভিল মার্কা হাসি ঝুলিয়ে পরীর দিকে ঝুঁকতে ঝুঁকতে বলল, পরী, আমার না এখন এই মুহূর্তে তোমাকে। নীলের এমন খাপছাড়া কথা শুনে আর কাহিনীতে পরী শুকনো ঢোক গিলে নিল। ভয়ার্ত চোখে তাকিয়ে বলল, কি বলছেন? নীল পরীর আরও কাছে এসে বলল, কেন তুমি বুঝতে পারছো না আমি কি বলতে চাচ্ছি? আমি তোমাকে এই মুহূর্তে। পরী শুকনো ঢোক গিলে বলল, কি বলছেন কি? নীল পরীর একদম কাছে এসে ডেভিল হাসি দিতেই পরী চোখ খেঁচে বন্ধ করে নিল। পরীর এমন কাণ্ডে নীল হাসতে হাসতে গড়াগড়ি খাচ্ছে যেন। নীলের হাসির শব্দ শুনতে পেয়ে পরী চোখ খুলে নিল। নীলকে খামখেয়ালিভাবে হাসতে দেখে পরী চোখ মুখ কুঁচকে নিল। নীল হাসতে হাসতে বলল, তুমি এত ভয় পাচ্ছ কেন? পরী গোমরা মুখ করে বলল, আপনিই তো। পরীকে বলতে না দিয়ে নীল বলল, আমি তো বলেছিলাম এই মুহূর্তে তোমাকে দেখে আমার কাছে মনে হচ্ছে তুমি স্টার জলসার নায়িকাগুলোকেও হার মানাবে। যখন তখন কান্না করে বসছো, ভাবছি ফিডার কিনে দিতে হবে। এইটুকু বলেই নীল হাসতে লাগলো। পরী কিছুক্ষণ নীলের দিকে তাকিয়ে থেকে বলল, ফাজিল, আমি আপনার সাথে আর কথাই বলবো না। পরীকে রাগ করে উঠে যেতে দেখে নীল পরীর হাত ধরে নিল, টেনে নিজের বুকের সাথে মিশিয়ে বলল, আমার সাথে কথা বলবে না? বললেই হলো, একদম বেঁধে রেখে দেব, নিজের অন্তরে মিশিয়ে নেব। নীলের কথাতে পরীর চোখ উজ্জ্বল হয়ে উঠল। নীলকে জড়িয়ে বলল, আমিও আপনাকে ছেড়ে থাকতে পারবো না। শেষ হয়ে যাব, একদম শেষ হয়ে যাব। নীল মুচকি এসে বলল, পাগলি মেয়ে, আমাকে ছাড়তে বলেছে কে? আমরা তো একে অন্যের অস্তিত্ব ছাড়া কি কেউ থাকতে পারে? পারে না। তো আমরাও থাকতে পারবো না। আর দেখে নিও, আল্লাহ তাআলাও আমাদের একসঙ্গে বেঁধে রাখবেন। আমরা ইহকাল পরকাল দুজনমে একে অন্যের হয়ে থাকব। কথাগুলো শুনে নীল পরীকে আরও শক্ত করে জড়িয়ে ধরল। এই বুকের মাঝেই পরীর সমস্ত সুখ নিহিত। দুজনেরই প্রার্থনা সৃষ্টিকর্তা যেন তাদের একসাথেই বেঁধে রাখেন।